ভোটের দিন ইভিএমে টেপ লাগিয়ে রাখার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। দক্ষিণ ২৪ পরগনার ফলতার একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফলতার বেশ কয়েকটি বুথে ১০০% ভোট পড়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি বুথে ইভিএমে টেপ লাগানো থাকায় দুপুর ১টা পর্যন্ত ভোটারদের কাছে একটিমাত্র দল ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার কোনো উপায় ছিল না। তাই পুনর্নির্বাচন করতে হবে বলে ইসিআইকে রিপোর্ট দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক। দুদফার ভোট নির্বিঘ্নে শেষ হলেও ভোট পরবর্তী অশান্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কোথাও আক্রান্ত বিজেপি, কোথাও তৃণমূল, কোথাও বা সিপিএম প্রার্থীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ফলতা সহ একাংশের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়ে তাঁকে দেখা যায় কার্যত ড্রিলের সিংঘামের ভূমিকায়। পাল্টা ফলতার তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে সিংঘাম থাকলে তিনিও পুষ্পা। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। ভোট মিটতে না মিটতেই সেই ফলতার বাসিন্দাদের একাংশ অভিযোগ তুললেন বিজেপি সমর্থক হওয়ায় তাঁদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করছে তৃণমূল। বঙ্গনগর টু হাসিনগরে সাধারণ মানুষের উপর অত্যাচার করা হচ্ছে। তারা কেন বিজেপিকে ভোট দিয়েছে সেই কারণের জন্য তাদের আজকে মারধর করা হচ্ছে, বাড়ি বাড়ি অত্যাচার করা হচ্ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, সাধারণ বাড়ির মহিলারা অতিষ্ঠ হয়ে উঠেছে, তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, ছেড়ে কথা কিন্তু বলা হবে না, এগুলো একদম ছেড়ে কথা বলা হবে না। হয় সূত্রে যাও, এসব একদম চলবে না, একদম চলবে না। একদম ভারী মা বোনেদের গায়ে হাত দেওয়া একদম মেনে নেবো না, আমি একদম মেনে নেবো না। যতদূর যেতে হয় যাবো, বলে দিলাম, খুব সাবধান করে দিতে চাই। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসিমনগর মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের 5 জনকে ভোটও দিতে দেয়নি, আমাদের না দিতে গিয়ে না দিতে গিয়ে আজকে আমার এই গোডাউনে এসেছে। তাহলে তোদের কথা রাখলুম, তোরা কেন আমার ছেলেকে মারলি কেন? এবং একে মেরেছে, হ্যাঁ, এবং এই জন্যই এই বারবার করছে বলে আগের 21 সাল থেকে, ওই জন্য এবারে বাধ্য হয়ে এবং প্রধান থেকে তার সঙ্গে কম্প্রোমাইজ করে আমার ভোট দিলাম। তার কথাটা রেখে তাহলে সে কেন বিনা দোষে মারবে? মালদার রতুয়ায় আক্রান্ত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাতে রতুয়ার মহানন্দা টোলায় তাঁদের মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের রাস্তা আটকায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী। পথ আটকে ইট দিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। আগে থেকে ভোটের আগে থেকেই টার্গেট করেছিল ওরা টিএমসি নেতারা, বিজেপি করে ওরা 6-7 জন এই বাজার করে বাড়ি থেকে, আর ওরা 6-7 জন মিলে ধরে মেরেছে, ইটা দিয়ে মাথাতে মেরেছে, তারপরে হাইড্রোসিলে মেরেছে, গালা চিপেছে। আর টিএমসি নেতারা ওরা কয়েছিল কি তোরা এই বিজেপি করছিস, তোরা ভালো হবে না, এটা ওরকম কথা কয়েছিল। তৃণমূল কংগ্রেস এই সব ঘটনার মধ্যে কোনোভাবেই জড়িত না। তৃণমূল কংগ্রেসের দ্বারা তিনি কোনো আক্রান্ত হননি। এইসব গ্রাম্য বিপদের ঘটনাকে বিজেপি আগাম পরাজয়ের বার্তা হিসাবে এগুলোকে হাইলাইট বা হাইপ নেওয়ার চেষ্টা করছে, মিডিয়া হাইপ নেওয়ার চেষ্টা করছে। আর যেভাবে গত এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি গ্রামে গ্রামে মানুষকে হুমকি, মানুষকে ভয় দেখানো এবং বিভিন্ন সেন্ট্রাল বাহিনীকে দিয়ে চমকানো, যেসব জিনিসগুলো করেছে তারও বহিঃপ্রকাশ সাধারণ মানুষ করে থাকতে পারে বলে আমাদের আন্দাজ হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপির যুব মোর্চার নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, বৃহস্পতিবার রাতে আচমকা তাঁর উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ঠিক শ্যামচক রেলগেটের সামনে তৃণমূলের যে পার্টি অফিসটা আছে, ওখানে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমার উপর অ্যাটাক করে, আমার ফ্যামিলি নিয়ে ব্যক্তিগত আমাকে আক্রমণ করে এবং পরে আমার মাথা ফাটিয়ে দেয় এবং আমাকে আক্রান্ত করে। কেন করলো কেন? যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দলটা করি এবং আমি ডেবরা 4 নম্বর মণ্ডলের যুব মোর্চার সহসভাপতি, ঠিক আছে, তো এই নিয়ে আমার উপর ব্যক্তিগত তৃণমূলের
যারা আমাদের 6 নম্বর জলিমান্দা অঞ্চলের যারা কার্যকর্তারা আছে তৃণমূলে, তারা আমার উপর অ্যাটাক করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। যত 4 তারিখ এগিয়ে আসবে বিজেপি ছোট বড় মাঝারি সব নেতৃবৃন্দ প্রলাপ বকবে। এটাও ঠিক তাই, কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পর তিনি ঘোষণা করেছেন এবং নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি কর্মীকে সংযমী থাকতে এবং শান্ত থাকতে। 2021 সালের বিধানসভা ভোটের ফল ঘোষণার পর রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা ঘটেছিল। তা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এবার এখনো রেজাল্ট বেরোয়নি, তার আগেই রাজ্যের নানা প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। ভোটের ফল বেরোনোর পর কি পরিস্থিতি আরো হিংসাত্মক হয়ে উঠতে পারে? আগের বছরগুলোর তুলনায় এবারের নির্বাচনে হিংসা এবং রিগিং কম হয়েছে, কিন্তু হয়েছে। যেমন হিংসার ঘটনা মুর্শিদাবাদের ডোমকলে, রায়পুরে হয়েছে, বীরভূমের খয়রাশোলে হয়েছে এবং আরও কয়েকটি জায়গায় হয়েছে। রিগিংয়ের ঘটনা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ভোটের সময় ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে বুথের, এবং বিরোধী প্রার্থীদের বোতামে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে যাতে তাদেরকে ভোট দেওয়াই না যায়। তো এগুলো রিগিং, সে ব্যাপারে সন্দেহ নেই। এবং এই ভোটের দিনের যে হিংসা কম হলেও ভোট পরবর্তীকালে হিংসা বেশ শুরু হয়েছে। আপনারা পঞ্চসায়রে দেখেছেন, আপনারা বেহালায় দেখেছেন, আপনারা ফলতায় দেখছেন, পটাশপুরেও দেখছেন যে যারা রাজনৈতিক দলের এজেন্ট হয়েছিল, বিশেষ করে বিরোধী দলের এজেন্টদের মারধর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে এবং বাইরে বেরোলেই তাদের উপর আক্রমণ করা হচ্ছে এবং শাসানো হচ্ছে যে এরপর তাদের কীরকম সাজা দেওয়া হবে। তো এটা খুবই দুঃখজনক, কারণ এখনও ভোট গণনা শেষ হয়নি, ভোট পদ্ধতি শেষ হয়নি। রাজ্যের পুলিশ ছাড়াও কেন্দ্রীয় বাহিনী আছে এবং নির্বাচন কমিশনের অধীনেই প্রশাসন আছে। তো এরই মধ্যে যদি হিংসা এরকমভাবে চলতে থাকে, তাহলে যখন ভোটের প্রক্রিয়াটা শেষ হবে এবং রাজ্য প্রশাসন এই যারা ভোটে জয়ী হবেন তাদের হাতে আসবে, যদি আগে যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতেই আবার আসে, তাহলে সেটা কতটা খারাপ হতে পারে এখনকার হিংসা দেখে বোঝা যাচ্ছে। তাহলে ভোট পরবর্তী হিংসা 21-এ যেরকম হয়েছিল, 50 দিনে 29টা মার্ডার, 12টা বলাৎকার হেনস্থা নিয়ে প্রায় 2000 অপরাধ, তো সেই রকম এবারও হতে পারে। সেই জন্যে ইলেকশন কমিশনকে, রাজ্য প্রশাসনকে এখন থেকেই সচেতন হয়ে শক্তভাবে এই হিংসার ঘটনাকে বন্ধ করতে হবে। যদি সেটা না করা যায় তাহলে কিন্তু আমাদের ভোটটা তুলনায় যে একটু ভালোভাবে হয়েছে সেটাতেও আরও বেশি করে দাগ লেগে যাবে ভোট পরবর্তী হিংসার জন্য। এদিকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়েও ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের নলমুড়ি এলাকায় আগুনে পুড়ে খাক হয়ে যায় তৃণমূল কর্মীর দোকান। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন, ভস্মীভূত হয়ে যায় গোটা দোকান। তৃণমূল কর্মী মইবুল মোল্লার অভিযোগ, স্থানীয় আইএসএফ নেতা রাহুল মোল্লার নেতৃত্বে দোকানে আগুন ধরানো হয়। রাহুল বার্তা দিয়েছে যে যারা তৃণমূলের হারমাদরা আছে তাদের দোকান বাড়ি ঘরদোর লুট করো, আমরা ভাঙড় ক্যানিং দুটোই চিটতেছি, ও বিজেপি সরকারে আসবে, তৃণমূল সরকার থাকবে না। ওই বার্তা শুনে আইএসএফের যারা কর্মী নেতারা আছে বুথে বুথে ললমুড়ির রাহুলের নেতৃত্বে আমার দোকানের উপরে হামলা করে সমস্ত ইলেকট্রিকের সরঞ্জাম, নতুন ও পুরনো জিনিস সব খালে ফেলে দেয়। পাকা ইলেকট্রিকের সরঞ্জাম ফেলে ওরা চতুর্দিকে আগুন, মানে পেট্রোল লাগিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়। গ্রামের মানুষের ওরা যা অত্যাচার করে রেখেছে, এই ভোটে মানুষ যেভাবে ভোট দিয়েছে, ওরা কোথায় পালাবে সে রাস্তা খুঁজে পাচ্ছে না। গ্রামের মানুষের অত্যাচার করেছে, গ্রামের মানুষ ওদেরকে ছাড়বে না। সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওরা নিজেরাই দোকানটা ধরিয়ে আমাদের উপরে চাপানোর চেষ্টা করছে। তারপরেও বলে রাখি, ওরা যতই চাপানোর চেষ্টা করুক, গ্রামের মানুষ জানে, এলাকার মানুষ জানে কারা এই কাজ করেছে। হিংসা রুখতে ভোটের পরও 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে বলে ইতিমধ্যেই জানিয়েছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে, শান্তিপূর্ণ ভোট করানোর পর এবার ভোট পরবর্তী হিংসার উপরও কি রাশ টানতে পারবে কমিশন? যে ভোটটি হয়েছে সেটি নির্বিঘ্নও না হলেও, মানে বিঘ্ন তো হয়েছে, কিছু না কিছু সবসময় হয়ে থাকে, অনেকখানি শান্তিপূর্ণ হয়েছে। প্রচুর সংখ্যক লোক
বাইরে বেরিয়ে ভোট দিতে পেরেছে, 93%, যেটা ভারতবর্ষের আর কেউ পারে না। আর তার পেছনে আছে পুলিশ বাহিনীর একটা বড় ভূমিকা, যার মধ্যে কেন্দ্রীয় পুলিশও আছে, তাদের সংখ্যা বেশি আমি যতদূর জানি, আর রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশও প্রায় 1 লক্ষর ওপরে মাঠে ছিল। এটি একটা দিক। হ্যাঁ, ছোটোখাটো ঘটনা এদিক ওদিক হয়েছে, কোনো একটা দুটো মৃত্যুকে টেনে বলা হয় এটা ইলেকশনের জন্য হয়েছে, কিন্তু আমার মনে হয় যতক্ষণ না এটাকে সাক্ষ্য প্রমাণ করা যায় এর গ্রহণযোগ্যতা নেই। তো একদিকে বাংলা তার এই পুরনো রেকর্ড ভাঙলো যে প্রত্যেকটা ইলেকশনে 7 থেকে 27 জন, পঞ্চায়েত ইলেকশনে 300 লোক, 250 লোক মৃত্যু, এই অভিশাপ থেকে কিছুখানি বেরিয়ে গেল। অন্যদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে বেশ ক্রমাগত একটা ভীতি সৃষ্টি হয়েছে, প্রায় কেন 2-3 সপ্তাহ ধরে কেন্দ্রীয় বাহিনী থাকলো, আর মুখে হাসিটা ছিল না। আমরা ফোর্স চালিয়ে এসেছি, অন্যান্য সময় দেখতাম যে এক রাজ্যের বাহিনী আরেক রাজ্যে গেলে ভাষা বোঝা তাদের সমস্যা আছে, কিন্তু একটা যেটা বলে কিছুখানি সৌজন্যর ব্যাপারও থাকে, ওদের কোনো কিছু কেউ জিজ্ঞেস করলে একটা কিরমভাবে তারা জবাব দিয়েছে। আমাকে এই লাইন দিয়ে অনেক রকমের কোনো দরকার ছিল না, আজে বাইরে 2-4টে কথাও শুনতে হয়েছিল। তো সেদিকটা ঠিক আছে, দ্যাট ইজ কন্ডাক্ট অফ পোলস। পোল ডেতে কিন্তু এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি এবং ভায়োলেন্স বাই অ্যান্ড লার্জ সেরকম কিছু হয়নি, ছোটোখাটো 2-1টি ঘটনা, সেভ অ্যান্ড এক্সেপ্ট। এবার পোস্ট পোল ভায়োলেন্স কয়েকটা জায়গায় হয়েছে, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, এবং সেটাও কিন্তু কোনো মৃত্যুর ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। কিছু কিছু জায়গায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে বিরোধী পক্ষ আক্রান্ত হচ্ছে, এবং কয়েকটা জায়গাতে দেখা যাচ্ছে বিরোধী পক্ষ আবার শাসক দলের যারা কর্মী আছে তাদের আক্রমণ করেছে। এখন পুলিশের কিন্তু আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত। আর এমসিসি যতদিন লাগু থাকে, এটা নট নেসেসারিলি যে পোস্টপোল ডেজটা কিন্তু ওই যতদিন লাগু থাকবে ততদিনই কার্যকরী হবে। পোস্টপোল ডেজ কিন্তু কন্টিনিউয়াসলি চলবে ফর 15-20 ডেজ, ফর 1 মান্থও চলতে পারে পোস্টপোল ভায়োলেন্স। সুতরাং পুলিশের নজরদারিটা খুব তীব্র হওয়া উচিত এবং খুব সাস্টেন সার্ভেলেন্স রাখা উচিত ওভার দি ক্রিমিনালস, রাউডিস এবং যারা নোটেড দাগিজ যারা আছে, যাদের পাস্ট রেকর্ডস অফ ক্রিমিনালিটি আছে, সেই সমস্ত কিন্তু অপরাধীদের কিন্তু তাদের কিন্তু বুক করে দেওয়া উচিত। মানে এখন থেকে, কারণ পোস্টপোলটা কিন্তু ডেজ কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং ভায়োলেন্সও কিন্তু বাই অ্যান্ড লার্জ কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে, জেলাতে শুরু হয়েছে, শহরের মধ্যে শুরু হয়েছে। পঞ্চশায়ারে দেখবে ঘটনা ঘটেছে কয়েকটা শহরের মধ্যেই, মানে মাদুরদহ, পূর্ব যাদবপুর এলাকা, পঞ্চশায়ার এলাকা, সেসব জায়গায় হয়েছে। সো পুলিশ কিন্তু এখন কিন্তু হাত গুটিয়ে, এখন কিন্তু বিশ্রামের সময় নয়, এখন কিন্তু পুলিশকে একটু প্রোঅ্যাক্টিভ হতে হবে, একটু প্রোঅ্যাক্টিভ মেজার নিতে হবে। কারা কারা এখন এই অ্যাক্টিভিটি করছে, এই ইনপুটগুলো কালেক্ট করতে হবে, এদের ডিজিটাল নজরদারিটা করতে হবে, খালি তাই না, এবং ম্যানুয়াল ইনফরমেশন এবং ইন্টেলিজেন্স কালেক্ট করতে হবে থ্রু ক্রিমিনালস অ্যান্ড দাগিজ অ্যান্ড অ্যাক্টিভ ক্রিমিনালস। তাদের থ্রুতে জানতে হবে কারা কারা এই সমস্ত প্ল্যান হ্যাচ করছে, কাদের উপর অ্যাটাক করেছে, কারা টার্গেটেড হচ্ছে, বিরোধী পক্ষের কারা কারা টার্গেটেড হচ্ছে, শাসক দলের কারা কারা, কাদের লাইফ ইজ অ্যাট স্টেক, কাদের উপর শারীরিক হামলা হতে পারে, এটা কিন্তু ইনফরমেশনটা নিতে হবে এবং পুলিশকে কিন্তু আরো বেশি অ্যাক্টিভ হতে হবে, আর না হলে কিন্তু এই পোস্টপোল ভায়োলেন্সটা কিন্তু আরো বাড়বে। এরই মধ্যে মুর্শিদাবাদে সিপিএম প্রার্থীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এরপরে তোকে বাড়ি থেকে ধরে এনে মুরগি ফাড়া করে ফাড়বো, এটা গণতন্ত্রের উদাহরণ? মানুষ একজন আরেকজনকে হুমকি দিবে? এটা কখনো হতে পারে, চলতে পারে? অবিলম্বে, এখনও নির্বাচন চলছে, এই থানার ওসি, ইসলামপুর থানার ওসি এবং
এই যে বেকিবাগান ক্যাম্পের ইনচার্জ, এদেরকে না সরানো পর্যন্ত এই এলাকা তৃণমূলের এই দৌরাত্ম্য, দাপাদাপি, গুন্ডারাজ এগুলো খতম হবে না। চায়ের দোকানের গায়ে লেখা গরম চায়ের এক পেয়ালা ঘোচায় মনের সকল জ্বালা, কিন্তু জ্বালা জুড়োনো তো দূরের কথা, এই চায়ের দোকানের সামনে যে ঘটনা ঘটে গেছে তাতে হিংসার রাজনীতির জ্বালা গেছে বেড়ে। মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্রের নওদাপাড়ায় সিপিএম প্রার্থীকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য স্থানীয় এক তৃণমূল নেতা হুমকি দিয়েছেন বলে অভিযোগ। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের 40 নম্বর বুথের সিপিএম এজেন্ট রুহুল আমিন বৃহস্পতিবার রাতে চায়ের দোকানে গেছিলেন। তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে সেই চায়ের দোকানের সামনেই তাকে মারধর করে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে ঘটনার সময় জটলার ছবি ধরা পড়েছে। টিএমসির পার্টির কিছু কর্মী ক্যাডাররা এবং নেতারা তারা এসে আমাকে ঘেরাও করে। ঘেরাও করার পরে আমাকে প্রথমে জিজ্ঞাসা করে যে তোকে কে এজেন্ট হতে বলেছিল, আমাকে হুমকিজনক কথা এবং শাসনী যে 4 তারিখ বাড়াই, যদি 50 ভোটের ওপর হয়, 51 ভোট হয়, তোকে নিয়ে এসে ফাড়ব, তোকে তুলে নিয়ে আসবো, তোর কোনো বাপ নাই যে তোকে রক্ষা করে। খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান রানীনগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী জামাল হোসেন। তিনি চায়ের দোকানে হাজির হতেই লোচনপুর অঞ্চলের তৃণমূল নেতা মুজিবর শেখ সদল বলে তাঁর উপর চড়াও হন। নাগারে চলতে থাকে হুমকি শাসানি। তোমরা হুমকি দিয়েছো সে আমার পাশেই আছে, অস্বীকার করছে, সে অস্বীকার করছে। এমএলএ হয়ে আসবা, আরে এমএলএ তুমি যখন পাস করো খেতে এমএলএ হয়ে আসবা, তোর ভোট বছর এমএলএ হয়ে তোমার ভোট এমএলএ হয়ে আসবা, হলেও আসবো না হলেও আসবো আমি। আমার এজেন্ট ছিল গত 23 তারিখে, গত 23 তারিখে আমার এজেন্ট ছিলেন তিনি। এখন সিপিআইএমের এজেন্ট নাকি থাকা যাবে না, এরকম একটা ফতোয়া জারি করেছে কালকে এখানে তৃণমূলের যে মস্তান বাহিনী তারা আর কি। আমি রাত্রে এই ঘটনাটা শুনতে পাই এবং যোগাযোগ করি। এই ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই চড়ছে রাজনীতি। যেখানে যেখানে সুযোগ পাচ্ছে তৃণমূল মনে করছি তাদের রাজ এখন আছে, তাই হামলাও করে যাচ্ছে। এতে তো টিএমসি না, এটাই টিএমসি। দিদি নাটক করছে একদিকে আর ভাইরা আরেকদিকে অত্যাচার করছে, দেখতেই পাচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্স আমরা কেউ সমর্থন করি না, কিন্তু যেভাবে প্রি পোল প্রভোকেশন হয়েছে তারা আবার পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে নাটক করছেন কেন? প্রি পোল প্রভোকেশন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাড়ার গুন্ডাদের ভাষায় কথা বলছেন, উল্টো ঝুলিয়ে মারবো। প্রি পোল প্রভোকেশন দিয়েছেন আর পোস্ট পোল রিয়াকশনের আর্তনাদ করবেন, দুটো তো একসঙ্গে হবে না। আমরা জানি আমরাই আসবো, আমরা অশান্তি চাই না। আমরা আমাদের কর্মীদের বলছি সংযত থাকুন। এই ঘটনায় পুলিশের তরফে যে ভিডিও দেওয়া হয়েছে তা নিয়েও বিতর্ক বেঁধেছে। ভিডিও চায়ের দোকানের মালিককে বলতে শোনা যাচ্ছে এমন কোনো ঘটনাই নাকি ঘটেনি। আপনার নাম কি? আমার নাম রাকিবুল। বাবার নাম? অলি শেখ। এই দোকান কার? আমার। এখানে আধ ঘন্টা আগে কোনো সমস্যা হয়েছিল? না, কোনো ঝামেলা। রুহুল নামের কোনো ব্যক্তিকে কেউ প্ররোচনা করেছে? না, কিছু করেনি। সিসিটিভি ফুটেজের আসল অংশ ডিলিট করে দেওয়ার অভিযোগ তুলেছেন সিপিএম প্রার্থী। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তিনি। এদিকে গড়িয়ার পঞ্চশায়রে বুধবার রাতে বিজেপির পোলিং এজেন্টের অফিসে হামলা ও তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 153 নম্বর বুথের বিজেপি এজেন্ট শান্তনু সরকার। গড়িয়ার পঞ্চশায়রে এই হলো তার নির্মাণ সংস্থার অফিস। বুধবার রাতে এখানেই হামলা এবং ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় গাড়ির কাচ, এমনকি পরিচয় লুকোতে হামলাকারীরা সিসি ক্যামেরা পর্যন্ত ভেঙে দেয়। ঘটনায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। আমার জন্য ওয়েট করছিল, বেরোলে পর মারবে। আমার মিসেস গাড়ি নিয়েছিল, মিসেসের গাড়ির উপরে ফার্স্ট ওই বুথের ওখানে অ্যাটাক হয়। এবারে যখন খবর পাই যে আমার অফিসে অ্যাটাক হয়েছে, আমাদের কাউন্সিলর যিনি আছেন অনন্যা ব্যানার্জি, উনিও প্রেজেন্ট ছিলেন। আমি এজেন্ট ছিলাম বলেই হামলা। তৃণমূল দলের, তৃণমূলের দুষ্কৃতীরা সব। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এরকম কোনো খবর আমার কাছে নেই। কার বাড়িতে কে ভেঙেছে কোনো খবর এলাকায়ও নেই, থানা থেকেও বলেনি। তোমায় খবর নিয়ে জানতে হবে। সব মিলিয়ে ভোট শেষ হলেও টেনশন রয়েই গেছে। কিন্তু যারা ভোটে লড়লেন তাদের মধ্যে কে টেনশনে, কে ফুরফুরে মেজাজে,
পরীক্ষা হয়ে গেছে, আর মাত্র দুদিন পরেই রেজাল্ট আউট, হয় পাস নয় ফেল। তার আগেই দুটো দিন কিভাবে কাটাচ্ছেন তারা, তারই খোঁজ নিল এবিপি আনন্দ। মানিকতলার বিজেপি প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ তাপস রায় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দিনরাত করে ছুটোছুটি করেছেন। এখন ভোট মিটলেও বিশ্রামের সময় নেই। গণনার প্রস্তুতিতে ব্যস্ত মানিকতলার বিজেপি প্রার্থী। চাপ ছিলও না, চাপ নেই, যেমন ছিলাম তেমনই রয়েছি, কোনো অসুবিধার কোনো। আবার তো ঘুরে বেড়াচ্ছি, যাবো কনস্টিটিউয়েন্সিতে যাবো, এবং কাউন্টিং এজেন্টদের মিটিং করব, নানাবিধ কাজ, স্ট্রং রুমে যাব। নিজের জন্য সময় আর দিলাম কোথায়, সেটাই তো। নিজের জন্যে, পরিবারের জন্য সময় দেওয়া হয়নি। যেটা দেওয়া উচিত সেটা যদি দিতাম তাহলে তো হতো। শখের রাজনীতি তো করিনি, আজকাল তো সব শখের রাজনীতি করে, সব কিছু করে পলিটিক্স। আমরা সব কিছু ছেড়ে পলিটিক্সে এসেছি, পলিটিক্স করেছি, অনেক কিছুই। পাশের কেন্দ্র বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ তুলনায় অনেকটা রিল্যাক্স। হার জিতের দোলাচল কাটতে আর মাত্র দুদিন, তার আগে কুণাল ঘোষ দোল খাচ্ছেন দোলনায়। ভোট শেষ, ভোট গণনা সোমবার। তার আগে প্রার্থীরা কিভাবে সময় কাটাচ্ছেন তা জানতে কুণাল ঘোষের কাছে এসেছিলাম। কুণাল ঘোষের এই ছবি দেখতে পাচ্ছি যে এই ঘাসের ওপর দোলনায় বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এইভাবেই দোল খাচ্ছেন। আজকে আমি দুলছি, 4 তারিখ পর থেকে গোটা তৃণমূল বিরোধীদের দুলিয়ে দেবে, খুঁজে পাওয়া যাবে না, কর্পূরের মতো উবে যাবে। ফলে ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছেন। আমরা কনফিডেন্ট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে পুরোদস্তুর মানুষ আশীর্বাদ করেছে। ভোট শেষ হয়ে যাওয়া মানে ভোট শেষ হয়ে যাওয়া হয় না। এরপরে যারা সম্ভব আমাদের পোলিং বুথে যারা থাকেন, একেবারে 17C ফর্ম শেষ পর্যন্ত ফিল আপ করে জমা নেওয়া, ইভিএমগুলো ঠিকঠাক সুরক্ষিতভাবে স্ট্রং রুমে যাচ্ছে কিনা, ফলে এইটা করতে করতে প্রায় মাঝরাত গড়িয়ে যায়। এবং পরের দিন এই বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ রাখা, একটা যারা ভোটটা করছেন তাদের সঙ্গে কোঅর্ডিনেশন রাখা, এটা গেল। আবার তারপরেই তো এই স্ট্রং রুম পাহারার এবারের একটা বাড়তি। ভোটে ওরা গোহারা হেরেছে, এখন ওদের ভরসা হচ্ছে ইভিএম ট্যাম্পারিং। আমরা সেইটাকে আমাদের কর্মীরা পুরোদস্তুর সতর্ক আছে, ব্লক করার চেষ্টা করছে। বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খা পেশায় চিকিৎসক। ভোটারদের পালস কতটা বুঝতে পেরেছেন সেটা পরিষ্কার হয়ে যাবে সোমবার। তার আগে আপাতত তিনি রোগীদের পালস দেখতে ব্যস্ত। ভোট মেটেনি অ্যাকচুয়ালি, ভোটিং মানে পোলিং ডেটা হয়তো শেষ হয়েছে, কিন্তু কাউন্টিং অবধি আমাদের ভীষণ সজাগ থাকতে হচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেস এমন একটা এন্টিটি না, মানে সত্যি আমি একজন সাধারণ নাগরিক হয়ে বলতে পারি যে এখানে এত আনফেয়ার কেন থাকবে। সবসময় মানুষ ভোট দেবে, মানুষের ভরসার উপর ওদের একটু থাকা উচিত না? মানুষ কি বিশ্বাস করছে, যে পার্টিকে দল করে রাজনীতিতে ইলেকশন হতে পারে, ইলেকশনে জয় পরাজয় থাকতেই পারে, সেখানে মানুষের যেটা জনাদেশ সেটাকে তো সম্মান জানাতে হয়। রিল্যাক্সের কোনো আমাদের রিল্যাক্সের কোনো সুযোগ হয়তো দেয়নি তৃণমূল কংগ্রেস। রুগী দেখছি প্রত্যেক দিন, আমার পোলিং ডেতে অত সারাদিন ধরে আমাদেরকে ছুটে বেড়াতে হচ্ছে এক বুথ থেকে আর এক বুথ, কিন্তু তারপর দিনের শেষে আমাকে আবার পেশেন্ট দেখতেও হয়েছে। কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের কাঁধে তো গুরু দায়িত্ব ছিল। নিজের কেন্দ্রের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রেও প্রচার করতে হয়েছে। বাড়িতে থাকার সময়ই ছিল না। এখন রেজাল্টের আগে তিনি একেবারে ফ্যামিলি ম্যান মোডে। চাপমুক্ত থাকতে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে গল্প করে। এই পাড়ায় বসে একটু আড্ডা মারছি, চান্স পাইনি প্রায় 1.5 মাস ধরে পাড়ায় আড্ডা মারার, পুরনো সব ছোটোবেলার বন্ধু এদের সাথে দেখা করার। তাই আজকে গেছিলাম, কাল রাত্রিরে গেছিলাম এতে স্ট্রং রুম দেখতে, কিন্তু আজকে সকাল থেকে একটু চান টান করে এসে একটু আড্ডা মারছি। এই সবার সাথে কীরকম দেখা হচ্ছে, অনেক বাইরের বন্ধুরাও আসছে। এই পাড়ায় বসে ক্লাবে আড্ডা মারাটা আমার কাছে একটা পুরনো শখ। এটা আমার আমি যেখানেই থাকি ক্লাবে আসি এবং আড্ডা মারি। ছোটোবেলার সব বন্ধু, পাড়ার বন্ধু, এদের সাথেই আড্ডা মারছি। 9টায় ঘুম থেকে ওঠা, তারপর এই 2-3 দিন চান টান করে একটু জল খাবার খাওয়া, দুপুরবেলা গিয়ে আবার একটু ভাত খাওয়া। এদের নিয়ে কালকে গেলাম গিয়ে একটুখানি ওই সাউথ সিটি মলে ও ঘুরিয়ে নিয়ে এলাম। স্টার পার্কে যাবে ওই কী সব পেন্সিল পেন কেনার জন্য, তো ওইখানে নিয়ে গেছিলাম। হাওড়া শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তো প্রায় বাড়িতে বসেই গণনা শুরু করে দিয়েছেন। ইভিএম খুলবে সোমবার, তবে রুদ্রনীল নিজের মতো করেই হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। হাড় ভাঙা পরিশ্রম তো গেছেই, কারণ এতগুলো জায়গায় পৌঁছানো না গেলে বা তারা অভিমান করছেন। আচ্ছা
ওই পাড়ায় তুমি এলে এই পাড়ায় এলে না, কারণ এখানে যেখানেই যাই না কেন অন্তত 10 জন অন্তর অন্তর এমন মানুষজন রয়েছেন যারা আমাকে হয় ছোটোবেলা থেকে জানেন, চেনেন, বা আমার বাবা মা স্কুল শিক্ষক শিক্ষিকা ছিলেন, যারা সোশ্যাল ওয়ার্কও করতেন খুব স্ট্রংলি, তাদেরও চেনেন, জানেন। তো যারা আমাকে অধিকাংশই আর কি রুদ্রনীল ঘোষের থেকে বেশি বাপাই বলে বেশি চেনে। তো দল মতের বাইরে তারা ইন্টারঅ্যাক্ট করেছেন এবং তারা তাদের যন্ত্রণার কথা জানিয়েছেন। তো ফলত যেখানে হয়তো 2 মিনিট সময় লাগবার কথা মানুষের কাছে, যেমন আমরা জেনারেলি দেখে অভ্যস্ত বা হয়ে থাকে যে কুশল বিনিময় করে সেখান দিয়ে চলে যাওয়া, তা না হয়ে প্রত্যেকটি পরিবার তাদের গলি, তাদের রাস্তা, তাদের অঞ্চলের দুর্দশার কথা সুচিন্তিতভাবে জানিয়েছেন। ফলে পরিশ্রম তো গেছেই। ঝুলিতে কত ভোট এলো সে তো জানা যাবে সোমবার। তবে তার আগে শনিবার ঝুলি ভরে বাজার করলেন ব্রাত্য বসু। একটা বোয়াল নিলাম, অনেকদিন বাড়িতে ভালো মাছ খাওয়া হয়নি, ভোট ফোটের চক্করে পড়ে, তো দেখলাম যে খেতে হবে, বাজার ওই জন্য করতে এলাম। এই কদিন সময় কাটাচ্ছেন কি করে? ধরুন সকাল যখন প্রচার ছিল, সকাল থেকে ঘুম থেকে উঠে আপনি প্রচার করেছেন, হঠাৎ প্রচার, ভোট সব শেষ, এবার তো অপেক্ষা হচ্ছে গণনার। এই কদিন কিভাবে সময় কাটছে? মূলত ঘুমিয়ে, আর ওই পার্টি থেকে যে মিটিংগুলো করতে বলছে সেগুলো করছি। পরশুদিন ইস্টবেঙ্গল আর এই আমাদের ওড়িশা এফসির ম্যাচটা দেখলাম, হ্যাঁ, আর দু একটা লেখালেখিও টুকটাক চলছে, এরকম আর কি। আর টেনশন খুব একটা নেই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী করেছিল তরুণ তুর্কি আফরিন বেগমকে। প্রচারে এলাকা চষে বেরিয়েছেন তিনি। ভোটের পরও সেই রুটিনই বজায় রেখেছেন আফরিন। এই জাস্ট 1-2 দিন হয়েছে, তাতে যেটা হয়েছে যে আমার বেশ কিছু কাজও বাকি রয়েছে, ডকুমেন্ট রিলেটেড কাজ, প্লাস যে আমাদের ভোটের যে গণনা সেটা রিলেটেড কিছু কাজ। ফলে এখন সেই হেকটিক রুটিনের মধ্যে নেই, কিন্তু সকালবেলা উঠে 10টা না হলেও 11টার মধ্যে কোথাও না কোথাও বেরোতে হচ্ছে। সেই কাজগুলো করছি, করে আবার ওই সন্ধ্যের মধ্যে বা তারপরে বাড়ি ঢুকছি। বিভিন্ন এলাকার বেশ কয়েকটা কাজ রয়েছে। আজকে ঐতিহাসিক মে দিবস, সেটা নিয়ে আজকে বেশ কিছু জায়গায় কর্মসূচি ছিল, কাজ ছিল, সেখানেও গেছিলাম। ফলে খুব যে একদম কাজ ছাড়া জীবন রয়েছে এমনটা নয়, কাজের মধ্যেই রয়েছি, অঞ্চলের মধ্যেই রয়েছি, বিভিন্ন জায়গায়ও যাচ্ছি। একইভাবে এলাকায় ঘুরছেন রাসবিহারী কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ও। বাড়িতে যেরকম সময় দিচ্ছি, মানুষের যে পরিবারে আমি আছি, সেই পরিবারটাও আমার পরিবার। তাই মানুষের পরিবার, নিজের পরিবার একই জায়গায় রয়েছে। মানুষের পরিবারে আমাকে সময় এবং দায়িত্ব আর একটু বেশি দিতে হয়। তার কারণ হচ্ছে সকলকে নিয়ে আমাদের কাজ করতে হয়, এত মানুষ, বহু মানুষ। এবং আমার বাড়িতে তো আছি ঠিকই, কিন্তু অনেক এরকম বাড়ি রয়েছে যারা সত্যি খুব কষ্টের ভেতরে রয়েছে। সেই বাড়িগুলোকে আগলে রেখে ধরে আমাকে এগোতে হবে আগামী দিনে। বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গের শিলিগুড়িতে আগেরবার জিতেছিলেন শঙ্কর ঘোষ, তাও আবার অশোক ভট্টাচার্যের মতো হেভিওয়েটকে হারিয়ে। এবার এই কেন্দ্রে তার লড়াই ছিল মূলত তৃণমূলের গৌতম দেবের সঙ্গে। উত্তরের হাওয়া কেমন বুঝছেন শঙ্কর ঘোষ? গৌতম দেবী বা কি বলছেন? পরিশ্রম করার পরে এবার হচ্ছে যে ভোটদান হয়েছে, তারপরে এই ভোট গণনা, আমাদের ভাষায় এটা তৃতীয় ধাপ। সেই ভোট গণনা, তার যে কাউন্টিং এজেন্ট ইত্যাদি তাদের নামাঙ্কন করা, অফিস সবাইকে জমা করা, সেটা করা, তারপরে ট্রেনিং, তাদেরকে বেশিরভাগই অনেকবার ধরে কাউন্টিং এজেন্ট ছিলেন, তবু একবার তাদের রিভিউ করা। আজকে 10টা প্রোগ্রাম আছে। 2জন কৃতি ছাত্র, একজন ইন্ডিয়া ফার্স্ট হয়েছে 12 স্ট্যান্ডার্ডে আইসিএসসি বোর্ড, আর একটি ছেলে কমার্সের নর্থবেঙ্গলের মধ্যে ফার্স্ট হয়েছে। ওদের দুজনের বাড়িতে গেলাম। রেফারি আম্পায়ার অ্যাসোসিয়েশনের একটা বার্ষিক মিলন উৎসব ছিল, সেখানে গেলাম। বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠানে গেলাম। রাউন্ড টেবিল, হিন্দি ভারতী বিদ্যালয় 4টি নতুন ক্লাসরুম বানিয়েছে, ওদের ন্যাশনাল প্রেসিডেন্ট এসেছিল। রাজারহাট গোপালপুরের বিজেপি প্রার্থী তরুণ জ্যোতি তিওয়ারি পেশায় আইনজীবী, তবে আইন ছেড়ে এখন মন দিয়েছেন অঙ্কে। কত ভোট পেতে পারেন তার একটা হিসেব করে রাখতে হবে যে।
এই মাঝখানের দিনগুলো রেস্টের দিন ঠিক নয়, স্ট্র্যাটেজির দিন, কাউন্টিং এজেন্ট ঠিক করার দিন। কারণ এটা অদ্ভুত, এটা মানে ওষুধদের সাথে লড়াই তো বেসিক্যালি, তো ওষুধদের সাথে লড়াইয়ে মানে স্টেপ প্ল্যানিং ঠিকঠাকভাবে করতে হয়, সেখানে স্ট্র্যাটেজি থাকতে হয় ঠিকঠাকভাবে, এবং সেখানে যাতে গোলমাল না হয়, কোনো রকম থ্রেট না হয়। 21-এ যে পিকচারটা হয়েছিল, রেজাল্ট এদিক ওদিক করা হয়েছিল, সেগুলো না হয়, সেগুলো দেখে নেওয়া, সেগুলো নিয়ে কথা বলা। আর কিছু রুলস চেঞ্জ হয়েছে এবার, সেই রুলসগুলোকে ভালোভাবে দেখে নেওয়া। এইভাবে টাইম কাটছে, মাঝে মাঝে আড্ডা হচ্ছে। অবভিয়াসলি কাজগুলো এখন কম আছে, একটু লাইট মোডও থাকা হচ্ছে, খাওয়া দাওয়া চলছে, আড্ডা চলছে। বাড়িতে আয়কর দপ্তরের হানা, ইডি তলব, তারপর ভোট। একের পর এক ঘটনায় বেশ চাপিয়েছিলেন রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। রেজাল্টের আগে সেই চাপ কি বেড়েছে? এখন কি করছেন তিনি? বিধায়ক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু আমি কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্য। কালকে আমাদের মাসিক অধিবেশন ছিল, সেখানে কাল কেটেছি সারাদিন, বিকেল সকাল থেকে। আজকেও মোটামুটি যেহেতু সোমবার গণনা, তার কাউন্টিং এজেন্টদের তৈরি করা, তাদের ট্রেনিং, ফর্ম 17C রেডি করা, এই কাজগুলো করছি। আর একটু আড্ডাও মারছি বসে বসে, যে কর্মীদের সঙ্গে প্রায় 42 দিন একসঙ্গে সকাল দুপুর রাত্রি কাজ করেছি, তারাও একটু চায় রিল্যাক্স করে একটু আড্ডা মারতে। এই হচ্ছে আর কি, আড্ডা হচ্ছে, কাজও হচ্ছে, রিল্যাক্স করে, মানে ওই সেই টেনশনটা নেই এখন। অনেক সময় আস্তে আস্তে করা যায়। আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার দুজনের ফোনেই এখন সর্বক্ষণ খোলা ক্যালকুলেটর। ভোটের যোগ বিয়োগের হিসেব চলছে যে এই বাড়িটা তো বাবা এবং মায়ের, এবং আমি তো সবসময় এইখানেই থাকি, আমার আলাদা কোনো বাড়ি নেই আসানসোলে। তাই এই পুরো ইলেকশনের যে প্রসেস, এটা সম্পূর্ণভাবে বাবা মায়ের আশীর্বাদে, তাদের গাইডেন্স, শুভেচ্ছা ওতে করে, মানে সকালে ওঠা থেকে রাত্রিতে শুতে যাওয়া অবধি আমার বাবা মা আমার পাশে। একটা বিরাট বড় শক্তি একজন সন্তানের তার বাবা মা যদি পাশে থাকেন, এবং এইভাবে কোনটা করতে হবে, কাকে ফোন করতে হবে। বাবা অত্যন্ত ব্যস্ত একজন ডাক্তার, বাবার প্রায় 80 বছর বয়স, কিন্তু বাবার প্রচুর সংখ্যালঘু পেশেন্ট রহমতনগর, ধরমপুরে, যারা আমাদের ভোট দেয় না। সেখানে বাবার যে অবদান, পেশেন্টদেরকে বোঝানো যে একবার তোমরা সুযোগ দাও আমার মেয়েকে, একবার তোমরা সুযোগ দাও মোদিজিকে, একবার দেখো তোমরা, এবং অন্যান্য হিন্দু যারা, তাদেরকেও বোঝানো যে কেন পরিবর্তন প্রয়োজন। সেখানে বাবার যতটা অবদান, আমি জানি না আমি এর ঋণ কোনোদিন শোধ করতে পারবো কি না। আমাদের শিবির তৈরি হয়েছে, সেখানে দিবারাত্র আমাদের শয়ে শয়ে সহকর্মীরা আছেন, সেখানেও আমরা যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এই গণনার প্রস্তুতি হিসেবে আমাদের যারা গণনায় আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন, তাদের চিহ্নিত করা, তাদের প্রশিক্ষিত করা, তাদের সুবিধা অসুবিধের দিকে লক্ষ্য রেখে যাতে এই গণনার প্রথাটা যাতে সাবলীলভাবে করা যায়, তার জন্যে আমাদের এখানে যারা ইলেকশনের দায়িত্বে রয়েছেন প্রশাসনিক দিক থেকে, ইসিআইয়ের তরফ থেকে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা। আমরা আজকেও একটা মিটিং ছিল, গতকালও মিটিং ছিল, সেখানে আমরা কি আশঙ্কা আমাদের আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। সর্বদলীয় মিটিংও হয়, সেখানেও আমাদের কি প্রস্তাব, যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে, এবং আমরা যাতে সঠিকভাবে এই ব্যাপারে নজর রেখে আমাদের দলীয় প্রার্থীদের প্রাপ্য ভোট যাতে তারা পান, সঠিকভাবে রেকর্ডেড হয়, সেদিকে কিভাবে লক্ষ্য রাখব, তার জন্যে কি সহায়তা দরকার পরিকাঠামোগত হিসেবে, সেগুলো উল্লেখ করা। মহাভারতের অর্জুনের লক্ষ্য ছিল স্থির, বিজেপির অর্জুনেরও তাই। অনেকবার দল বদলেছেন, তবে টার্গেট একটাই, ভোটে জয়। বিজেপি তাকে প্রার্থী করেছে নোয়াপাড়ায়। ভোটে জিতে কি সেখানকার সিংহ হতে পারবেন অর্জুন? এখন সেই হিসেবে ব্যস্ত তিনি। আমি যা বলতে কি, আমরা তো 24/7 কাজ করালো আমাদের। যেদিন ভোট শেষ হয় তারপরের দিন থেকে নেক্সট ভোটে আমি প্রিপারেশন শুরু করি, কোথায় ঘাটতি, কোথায় এবার কাউন্টিংয়ের কাজ শুরু হয়েছে। কিছু কিছু, আজকে বুদ্ধ পূর্ণিমা জন্যে কিছু কিছু মন্দিরে যেতে হয়েছে। মোটামুটি ঠিক আছে, একটু ঘুম পাচ্ছে, মানে 1-1.5 মাস ঘুম হয়নি, তারপরে একটা ঘুম ভাব সবসময় থাকছে।
এখন সারাদিন কাটছে কিভাবে? সারাদিন তো আজকে সকাল থেকে বেরিয়েছি, আবার এখানে এসেছি। আমার কিছু কাজ ছিল, আমাদের পার্টি মিটিংও আছে একটা। এটা আমাদের রেগুলার কোর্স আছে, কোনো নতুন ব্যাপার নেই। বাগদার তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর দলের অন্যতম কনিষ্ঠ প্রার্থী, তবে দায়িত্ব এতটুকু কম নয়। স্কুল কলেজের পরীক্ষার মতোই কি টেনশন হচ্ছে ভোট পরীক্ষাতেও? অনেক কঠিন বলতে পারি, সময় কাটছে না। এতদিন ধরে মানুষের মধ্যে ছিলাম, প্রায় 1.5 বছর বলতে পারি। এখন হঠাৎ করে 2 দিন আমি একদম ফ্রি বসে আছি এবং 1.5 মাস ধরে এতটাই ব্যস্ত, প্রত্যেকটা বাড়িতে যাওয়া হয়েছিল। মন এখনো বাগদার টানছে যে ওইখানে মায়েদের কাছে যাই, আশীর্বাদ চাই। তাছাড়াও থাকতে হবে, যেহেতু আর 2 দিন আছে রেজাল্টের জন্য। 4 তারিখ, আজকে হচ্ছে 1 তারিখ। তো ফোন আছে, ফোনটা একটু দেখি, নিউজ দেখি কোথায় কি হচ্ছে কি না। আমাদের যারা কর্মীরা আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে যোগাযোগ রাখছি, কোনো অসুবিধে হচ্ছে কি না, অসুবিধা থাকলে যোগাযোগ রাখবে। এবং বই পড়ছি, যেটা আমি সত্যি খুব অনেকদিন রাজনীতিতে আসার পরে বই পড়া ভুলেই গেছে, একদম সময় আমি পেতাম না। কিন্তু এই 2 দিনে বই পড়েও আমি খুব পিসফুল মাইন্ডে আমি পড়তে পারছি। এটাই আমার দিনের রুটিন। জেতার ব্যাপারে আমি জানি যে আমি উপনির্বাচনে জয়লাভ করেছিলাম এবং খুব কম দিনের জন্য বিধায়ক হতে পেরেছি, এবং এই 1.5 বছরে আমি বাগদার মেয়ে হয়ে উঠে পড়েছি। এটা আমি এই ইলেকশনের সময় আমি জেনেছি যে মায়েরা কিভাবে আমাকে আশীর্বাদ করছে, নিজের মেয়ের মতন মেনে নিচ্ছে। এবং শুধু সময়ের অপেক্ষা, 2 দিন আছে, আপনারা জেনে যাবেন সবুজ আবির বাগদা বিধানসভা খেলছে এবং খেলবে। ভোট মিটলেও ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি ছুটি নেননি। এখন সময় পেলেই অঙ্ক কষতে বসছেন, ঝুলিতে কত ভোট আসতে পারে আর কি করে সময় কাটছে। মূলত জুনিয়র্সদেরকেই সামলাতে হয়েছে ওকালতির কাজকর্মগুলো। তো আমি তো আমার জুনিয়রদের কাছে কৃতজ্ঞ, তারা এই কয়েকটা দিন তারা সামলে নিয়েছে। একদিকে ভালো, তারা এই কটা দিন যথেষ্ট স্বাবলম্বীও হতে পেরেছে। না, আমি কোর্টে যাব 4 তারিখের পরে। মিডিয়েটে গেলে আবার কোর্টে যাওয়ার, পেটে তো দিতে হবে। আমরা তো আর চুরি ছেঁচড়ামির মধ্যে নেই, আমাদের তো রোজগার করেই খেতে হবে। এখন ওকালতিটা না করলে তো খেতে পাবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে 4 তারিখের পরে আবার কোর্টের কাজ, চেম্বার, এগুলো সব আবার রিজিউম করবো। মাস 6 ধরে একটা স্ট্রিক্ট ডায়েটে চলছিলাম। ভোটের ফলে যেটা হয়েছে, খাওয়া দাওয়ারও কোনো নিয়ম কানুন কিছু থাকেনি। 4 তারিখের পরে সেটা আবার একটা ছকে ফেলে সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দিকে চিন্তাভাবনা আছে। মোটামুটি দেখা যাক, সব কিছু ঠিকঠাক থাকলে আবার ঈশ্বরের আশীর্বাদে ভোটে জেতার পরে ওইটাও একটা দিক থাকবে, পেশাগত দিকটাও থাকবে, সবটাই মিলিয়ে মিশিয়ে চলা হবে। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পেশায় আইনজীবী। ভোট শেষে এখন তিনি ব্যস্ত দলের কাজ ও পড়াশোনা নিয়ে। আমি যেটা নিজে জীবনচর্যায় বিশ্বাস করি, আমার যে কাজ সেটা করলাম, তারপরে কি হবে তা নিয়ে ভাবি না। আমি এখন তৈরি হচ্ছি, আমাকে ভুবনেশ্বরে যেতে হবে একটা সেমিনারে, 10 তারিখে যেতে বলেছে ওরা, সেটা নিয়ে পড়াশোনা করছি। চিন্তা করছি, যা হয়তো হয়ে গেছে, চিন্তা কি বলতো, এখন তো চিন্তা করে কোনো চেঞ্জ হবে না। যেটা ব্যালট বাক্সে চলে গেছে, তো চ্যাপ্টার ইজ ক্লোজড। তো এই নিয়ে ফালতু ভেবে সময় নষ্ট করে দাও। কেউ ব্যস্ত বন্ধুদের সঙ্গে আড্ডায়, কেউ মগ্ন ভোটের হিসেব নিকেশে। ভোটের ফল প্রকাশের 48 ঘন্টা আগে এমনই মুডে বিভিন্ন দলের প্রার্থীরা। বাঁকুড়ার বিজেপি প্রার্থী বিদায়ী বিধায়ক নীলাদ্রি শেখর দানা ভোট গণনার আগে চা সহযোগে আড্ডার মুডে ধরা দিলেন বিজেপি প্রার্থী। কিসের টেনশন? যে ছেলে 12 মাস পড়াশোনা করে পরীক্ষা এলে তার কিসের টেনশন থাকে? আমার তো পরীক্ষা দিবে জনগণ, বিচার করবে জনগণ, যারা গণদেবতা। অতএব গণদেবতা আমাকে চিনে। এখানে যেখানেই যান, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া, মজদুর, দোকানদার, নীলাদ্রি রানা খালি নামটা করুন, তাতেই কাফি। এককালে 22 গজে অনেক বাউন্সার দিয়েছেন পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। গত বিধানসভা ভোটে রাজনীতির বাউন্সারও ভালো মতো সামলে জিতে এসেছিলেন। এবারও ফলের আগে নিজের মতো করে ফিল্ড তুরি স্ট্র্যাটেজি সাজাচ্ছেন বিজেপির অশোক। এখন আমরা কাউন্টিং এজেন্টদের নিয়ে আমরা আলোচনা করছি, কিভাবে কাউন্টিং প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। না, মানসিক চাপ কখনোই আমি নেই না। আমি খেলোয়াড় মানুষ, আমি হার্ডওয়ার্কে বিলিভ করি অলওয়েজ, এবং কখনো মানসিক চাপে আমি এই করি না। হাওড়া মধ্য কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ রায় ফল প্রকাশের আগে তিনিও টেনশন ফ্রি মুডে। টেনশন কিছু নেই, অনেক বছর হয়ে গেছে আমার 2011 সালে আমি প্রথম জিতি মন্ত্রী হই। 2011, 2016, 2021 তিনটে টার্ম কেটে গেছে।
তার আগে 96 সাল থেকে বিধানসভায় লড়ছি। আর টেনশন বলে কিছু নেই, তবে হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে কত মার্জিন হবে সেটা নিয়ে একটু মাঝে মাঝে ভাবি কত মার্জিন হতে পারে। ও লোকে আলোচনা করে, লোকে বলে, কেউ বলে নানা ধরনের আলোচনা করে লোকে, তারা নানা ধরনের সংখ্যা বলে, তা সেটা শুনি, এই পর্যন্ত আর কি। টেনশন বলে কিছু নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।